ছাগল দেখতে পাচ্ছি। আসলে ভাই আপনার এই ছাগলটার দাম কত চাচ্ছেন? 30,000 ভাই। 30,000 টাকা চাচ্ছেন। আসলে এটা হচ্ছে পাঙ্গাসের কেজি কত বাবা? 200 টাকা কেজি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আমি আবু মুসা। আজকে আমি আপনাদেরকে এমন একটি বাজারে নিয়ে যাব, এমন একটি হাট, যে হাটটি হলো 100 বছরের পুরনো এবং বরগুনা জেলার ঐতিহ্যবাহী একটি হাট। এবং এই হাটে আপনার এক কথায় সব কিছু উঠে, গরু ছাগল থেকে শুরু করে হাঁস মুরগি, পশু পাখি এবং যত ধরনের প্রয়োজনীয় জিনিস আছে। তো চলুন যেতে থাকি। অবশেষে কিন্তু আমি যেই আজকে যে হাটটায় বের হয়েছি, যে কাঙ্ক্ষিত বগির হাট, সেই হাটে যাওয়ার উদ্দেশ্যে কিন্তু আমি কিছুটা হেঁটে আমি মোটরসাইকেলে উঠলাম। আসলে বরিশাল অঞ্চলের কিন্তু এটা একটা খুবই মজার একটি হচ্ছে, আপনারা বলতে পারেন যে একটা মজার সফর করা যায়। বা হচ্ছে আপনি কোথাও চলে যাবেন, আপনি কিন্তু তাড়াহুড়া করে এভাবে মোটরসাইকেলে চলে যেতে পারবেন। মানে যেরকম ঢাকা শহরে উবারে বা পাঠাওয়ে যেরকম মোটরসাইকেল চলাচল করে। বগির হাট বা বগির বাজার, যে যেই বলুক না কেন, এই হাটটি কিন্তু আসলে খুবই অসাধারণ, খুবই চমৎকার এবং খুবই পুরাতন একটি বাজার, যেটি পাকিস্তান আমল থেকে চলে আসছে। এবং অনেকে বলে যে বরগুনা জেলার তালতলী উপজেলায় কিন্তু সর্বপ্রথম যে পুরাতন দুইটা হাট, তার ভিতরে এই বগির হাট এবং তালতলী উপজেলার যে হাট, এই দুইটি হাটই কিন্তু সর্বপ্রথম হাট। এবং আমরা এই হাটে আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো বন্ধুরা, যে এই হাটে একেবারে সব কিছুই বিক্রি করে, কাঁচা বাজার থেকে শুরু করে আপনার যত প্রয়োজনীয় জিনিস আছে আপনারা সবই কিন্তু এই হাটে পেয়ে যাবেন। খুবই অসাধারণ, খুবই সুন্দর একটি হাট। সকলে দেখতে থাকুন। পাঙ্গাসের কেজি কত বাবা? 200 টাকা কেজি। মাছ থাকবে কতক্ষণ? ডাইরেক্ট সাদা খাইবে, ঈদের মতো সাদা খাইবেন। বন্ধুরা, আমরা কিন্তু ঘুরতে ঘুরতে চলে এসেছি মাছের বাজারে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের মাছ, আসলে যে মাছগুলো সামুদ্রিক আছে এবং পুকুরে চাষ করা মাছ আছে। যদি এই বাজারটি একেবারে সমুদ্র বা নদীর সাথে হওয়ার কারণে এখানে কিন্তু সামুদ্রিক প্রচুর পরিমাণে কিন্তু মাছ উঠে। এবং আমরা মাছের বাজার থেকে ঘুরতে ঘুরতে আরেকটু বাজারের ভিতর দিকটা যাচ্ছি। দেখেন একেবারে গ্রামের ঐতিহ্যবাহী ভাবে বসে আছে মিষ্টির দোকান এবং হচ্ছে আলু হচ্ছে তরকারি বা মুদি যে দোকানগুলা, সেগুলো কিন্তু দোকানের বাইরে এভাবেই ব্রিটিশ আমলের যে হাটগুলো বসতো সেভাবেই কিন্তু বসে আছে। এবং আমরা সেই হাট দেখতে দেখতে উপরের দিকে উঠতে থাকলাম এবং এই দেখেন এখানে একটি মুচি লোক বসা, যিনি জুতা সেলাই করতেছেন। আমরা কিন্তু অনেকটা উপরে উঠে গেছি হাট দেখতে দেখতে এবং উপরে ওঠার পরে এখানে কিন্তু আমরা চতুর্দিকে দেখতে পাচ্ছি যে ফলের যে বাজারটা, সেটা কিন্তু এখানে বসেছে রাস্তার উপরে। এবং এখানে আম উঠেছে, সেই সিজনের ফল, কাঁঠাল উঠেছে। আমরা একটু সামনের দিকে যেতে থাকি এবং দেখতে থাকি যে আসলে এই বগি বাজারটা, এটা কিন্তু হচ্ছে বলা হয় যে 3 একরের বেশি জমিতে কি এই হাটটা বসে। এবং এই হাটটা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু রাস্তার উপরে কাঁঠাল উঠেছে এবং আমরা আস্তে আস্তে যাচ্ছি নদীর দিকে। আর যে এই বাজারটা যে নদীর পাশে, মানে একটা খুব সুন্দর একটা ভিউ কিন্তু এই বাজারে আসলে পাওয়া যায়, একটা নদীর পায়রা নদীর স্বাদ কিন্তু পাওয়া যায় বন্ধুরা।
মালামাল কিন্তু তারা কিন্তু এভাবে নদী দিয়ে কিন্তু হচ্ছে মালামালগুলো বহন করে এবং সম্পূর্ণ নদী পারাপার। এবং আমরা যে আজকে যে হাটটা আছি যেটা হলো বগির হাট বলা হয়, সেই হাটটা কিন্তু একেবারে এই নদীর গায়ে ঘেঁষানোই কিন্তু আমাদের বগির হাট। এবং এই যে হচ্ছে এইভাবেই কিন্তু ট্রলারে করে তারা মাল নিয়ে আসে। এবং আমি যদি আপনাদেরকে একটু বগির হাটটা দেখাই, আসলে হাটটা কিন্তু অনেক বড় এবং অনেক পুরনো একটি হাট। এই হাটটা যেহেতু নদীর পাশে, মানে একেবারে নদীর সাথে মিশানো হাট, তো সেক্ষেত্রে আপনারা দেখতেই পাচ্ছেন যে একেবারে কিন্তু নদীর গায়ে। এবং শহর থেকে যে মালামালগুলো আসলে তারা নিয়ে আসে সেগুলো কিন্তু, বা যেই মালামালগুলো এখান থেকে শহরে যায়, পুরোটাই কিন্তু এভাবে হচ্ছে ট্রলার পারাপার বা নদী পারাপারে কিন্তু তারা মালামালগুলো নিয়ে আসে। এবং দেখতে পাচ্ছেন যে এই যে একজন শ্রমিক ভাই, সে কিন্তু তার মাল নিয়ে আসছে এবং সেই মালগুলা কিন্তু সে হচ্ছে আপনার মাথায় করে একেবারে বোট থেকে নিয়ে কিন্তু উপরের দিকে আসছে। এবং এই মালগুলো এখন হাটে তোলা হবে এবং হাটে বিক্রয়ের জন্য নেওয়া হবে। এবং অনেকে কিন্তু এই হাট বাজার উপলক্ষে যারা এখানে স্থানীয় দোকানদার আছে তারাও কিন্তু মাল এনে থাকে এই ট্রলারে, কারণ এটার তো বড় নদী এবং এখানে কিন্তু কোনো হচ্ছে ব্রিজ নেই, যার কারণে শহরের সাথে তাদের কোনো আসা যাওয়া কিন্তু এই নদী দিয়ে এই ট্রলারে হয়। তো বন্ধুরা, আমরা কিন্তু হাটটা ঘুরতে থাকলাম এবং ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি বগিবাজারের যেই হচ্ছে গরু ছাগলের হাট, সেই গরু ছাগলের হাটে। তো এখন যেহেতু সকালবেলা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে গরু উঠতেছে বা গরু এখনো মানুষ আসতেছে। গরুর হাটটা একটু বিকাল টাইপের গড়েলেই কিন্তু একটু দুপুরের পরেই গরুর বসে। কিন্তু আমরা এই মুহূর্তে বাজারে দেখতে পাচ্ছি যে অনেক পরিমাণ কিন্তু ছাগল আসছে। চলুন বন্ধুরা, আমরা একটু বাজারের যে ছাগলগুলো আসছে আমরা কিছু ছাগল দেখতে থাকি। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আমি কিন্তু অবশেষে বগির হাট ঘুরে ঘুরে চলে আসলাম যে নদীর পাড়ে, একেবারে হচ্ছে পায়রা নদীর পাড়ে যে গরু ছাগলের হাট বগির, সেই হাটে। এবং এখানে কিন্তু আমরা অনেক বড় বড় ছাগল দেখতে পাচ্ছি। তো এখানে একটা ভাইয়ের ছাগল দেখতে পাচ্ছি। আসলে ভাই, আপনার এই ছাগলটার দাম কত চাচ্ছেন? 30,000 ভাই। 30,000 টাকা চাচ্ছেন। আসলে এটা হচ্ছে, এটাকে কি ছাগল বলে? বা রাম ছাগল রাম ছাগল কিন্তু বলে। এবং এই ছাগল এখানে কিন্তু আপনার আরো বড় বড়, অনেক বড় বড় কিন্তু ছাগল এখানে পাওয়া যায়। এবং সেই সাথে কিন্তু ছোট ছাগলও আছে, 5,000 10,000 টাকার ছাগলও কিন্তু এখানে আছে। এবং একটু পরেই এখানে শুরু হবে যে হচ্ছে গরুর যে হাট, সেটা কিন্তু আর মাত্র হচ্ছে একটার পরেই তো গরুর হাট বসে, তাই তো? এবং এটা কিন্তু আসলে অনেক বড় এবং অনেক পুরাতন একটি হাট। আসলে আপনি কি বলতে পারবেন যে আনুমানিক কত বছর হয়েছে যে এই হাট বসে? আমি বলতে পারবো না ভাই। তাও তো আনুমানিক 100 বছরের পুরাতন এই হাট। এবং আমরা জানি যে আমাদের বরিশাল অঞ্চলে যে হাটগুলো, সেগুলো কিন্তু নদীর পাড়েই হয়। যে আমাদের যে এবং যে সমস্ত পুরাতন যে হাটগুলো এখনো কিন্তু সেগুলো নদীর পাড়ে অবস্থিত। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কিন্তু বিশাল বড় যে কিন্তু নদী, এই যে পায়রা নদী, এবং এই পায়রা নদীর গা ঘেঁষেই কিন্তু আমাদের যে বগির হাটটা, সে হাটটা বসে। বন্ধুরা, এই বগির হাটে কিন্তু আরো উঠেছে রাজা হাঁস এবং দেশি হাঁস, পেঁচি হাঁস, মুরগি। এমনকি বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছি যে আমরা একেবারে কিন্তু যে কবুতর বা যে পাখিগুলা হচ্ছে রামিং বার্ড বা হচ্ছে এই জাতীয় যে পাখিগুলো আছে, এগুলো কিন্তু এখানে উঠেছে। আপনি এক কথায় এই হাটে যদি আসেন, আপনি গরু বাছুর থেকে শুরু করে একেবারে যা আছে, একেবারে বলতে পারেন এক কথায়
যা আছে সবই কিন্তু পেয়ে যাবেন এই বগিহাটে। চলুন আমরা একটু ঘুরে ঘুরে দেখতে থাকি। এবং বন্ধুরা এখানে দেখতে পাচ্ছি যে কামারের যে দোকান, সেই দোকানও কিন্তু অস্থায়ী যে দোকানগুলো সেগুলো এখানে বসেছে, এবং অনেকে কুরবানি উপলক্ষে কিন্তু এই কামারের দোকানে আসছেন, দাবটি ধার দিচ্ছেন। এবং এখানে কিন্তু একেবারে কোরবানির হচ্ছে যে খোলা বাজারের মতো খুবই ঐতিহ্যবাহী এবং খুবই পুরাতন একটি হাট। আসলে ঘুরে ঘুরে হাটটা দেখলাম এবং আপনাদেরকেও সাথে নিয়ে দেখতে থাকলাম। আসলে খুবই ভালো লেগেছে আমার কাছে হাটটা। খুবই পুরাতন দিনের একটি হাট এবং খুবই বড় একটি হাট, আপনারাও আসবেন। পড়ছে কত ভাই গরু? 90,000। একটু বলেন গরু সম্পর্কে কিছু, একটু সময় আছে? গরুর বাজার অনেক করা। হ্যাঁ, আচ্ছা, এই যে গরুটা কিনছেন এটা কি বগিরহাট থেকে কিনছেন, তাই তো? জি, আমতলী শহর থেকে ও, এটা আমতলী শহর থেকে কেনা। আসলে যে গরুটা দেখতে পাচ্ছি, এই গরুটার আমাদের এই গ্রামে এখন দাম কিরকম, বা আপনারা কত টাকায় কিনলেন? এটা আমাদের গ্রামে কেনা হয়েছে। 90 কেনা হয়েছে, এরকমই দাম আছে, হয়তো 5-10 হাজার টাকা এদিক সেদিক হইতে পারে। তার মানে আমরা যতটুকু বুঝলাম যে সচরাচর গ্রামে দাম আসলে, এরকম। গ্রামেও মোটামুটি দাম ভালো। এবং এই গরু আমরা যে দেখলাম যে শহরে কিনতে গেলে কিন্তু লাখের উপরে, লাখের নিচে কিন্তু কেনা যাবে না। এই জিনিসটা আমরা শহরে দেখলাম, নাকি ভাই? জি, ঠিক আছে, ধন্যবাদ, কষ্ট দিলাম আপনাদের। না না ঠিক আছে, ধন্যবাদ। আসলে আমাদের এই বগি অঞ্চলে কিন্তু, বা আমাদের বরগুনা অঞ্চলে, বরিশাল অঞ্চলে কিন্তু এভাবে মোটরসাইকেলে যাওয়া যায়। এটা আসলে আমাদের জন্য খুবই একটা ভালো এবং খুবই একটা প্লাস পয়েন্ট। আসলে আমরা একটা মোটরসাইকেল নিয়ে যদি কোথাও যাই, মানে নিজের কাছে মনে হয় যে না, নিজে একটা মোটরসাইকেল নিয়ে আসছি, এরকম একটা ফিল পাওয়া যায়। আসলে আমি ভাইয়ের কাছে জানতে চাই যে ভাই, আপনারা তো এই যে গাড়ি চালান, আসলে এটা দিয়ে তো আপনারা হচ্ছে জীবিকা উপার্জন করেন, তাই তো? জি। আচ্ছা, এই যে দৈনিক যে গাড়ি চালান, আসলে কিভাবে মানে আপনি আপনার যে সংসার চালান করে যে খরচ, সেটা কি মোটরসাইকেল চালিয়ে উঠে কিনা? হ্যাঁ, জি জি, ওঠে ভালোই। আপনার কাছে এটা মানে খরচ পাতি যাইয়া ডেলি 700-800 টাকা যায়। গ্রাম অঞ্চলে তো এর বেশি মানে এইতেই চলা যায়। গ্রাম অঞ্চলে শহরে একটু খরচ বেশি। আলহামদুলিল্লাহ, আমরা আসলে যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, এই রাস্তায় অবশ্য বাস চলে না, তবে বাস না চললেও কিন্তু হচ্ছে এই রাস্তায় নিয়মিত মোটরসাইকেল চলাচল করে এবং অটো, বিশুপ, এগুলো কিন্তু চলাচল করে। তারপরে কিন্তু এদিকে যে যাত্রীর খুব চাপ না, জীবিকা এটা দিয়ে উপার্জন করতে পারে। সেজন্য ধন্যবাদ। এবং আসলে এই যে আপনারা যে মোটরসাইকেল চালান, এখানে কোনো সাধারণতা আছে কিনা, বা কোনো দায়বদ্ধতা আছে কিনা, বা কোনো বাধা দিতে করতে হয় কিনা? আমার বাধা বাধা কিছু কোনো সিস্টেম নেই। আপনাদের যে স্টেশন, ওই স্টেশনে কি আপনাদের ট্যাক্স তারা স্টেশন এখন আর নাই। আরেকটা যে সমস্যা, সেটা হলো বাইকেরটা শুধু আমাদের অঞ্চলেই না, সারা বাংলাদেশে বাইকের সমস্যা, যেটা হলো পুলিশে খুব একটা ভেজাল করে। যে বড় বড় কিন্তু দেখবেন যে শহর কিন্তু রোডে লেগুনা দেখা যায়, বাস দেখা যায়, যেগুলো ফিটনেস ছাড়া বা অনেক গাড়ি আছে, এগুলোকে কিন্তু পুলিশ কিছু বলে না। কিন্তু আপনি বাইক যদি আপনি সমস্যা হয়েছে, আপনাকে 2000 টাকা দিতে করতে হয়। সেটা কি এই গ্রাম অঞ্চলে কি এই প্রকার দিয়ে করতে হয় কিনা? আছে আছে আছে। এই বাইকের ভাবে পুলিশের যে তাই তো? হ্যাঁ, এটা প্রোগ্রাম দিয়ে আছে। এটা মানে আসলে একটা কমন একটা বিষয় যে আমরা যেখানে আটকে থাকে, আসলে এই জিনিসটাকে আমরা এটা বুঝি না। রাস্তায় এমন, যেমন আমাদের এই অঞ্চলে কিন্তু আপনার ট্রাক্টর পাওয়া যায়, যেটাকে ট্রলি বলা হয়, যেটা হাল চাষ করে, আপনি কিন্তু সবাই মালামাল চাষ করে। কিন্তু এই ট্রাক্টরটা বা হচ্ছে এটা গ্রাম অঞ্চলে মাহেন্দ্র না কি একটা বলে গ্রামে, আসলে এই যে ট্রাক্টরগুলো কিন্তু যে তৈরি বা যে কোম্পানি, তারা কিন্তু এমনকি বিআরটিও কিন্তু তাদের রোড লাইসেন্স দেয় না। এই ট্রলিগুলো কিন্তু মূলত মাঠে চলাচলের জন্যই। অথচ এই ট্রলিগুলো কিন্তু আমাদের এই অঞ্চলগুলোতে, বিশেষ করে আমাদের বরগুনা জেলায় প্রচুর পরিমাণ তারা পিছনে টালি লাগিয়ে, তারা হচ্ছে ট্র্যাক বানিয়ে, সেটাই যে এই যে রাস্তাগুলো, সেই রাস্তাগুলো তারা চলাচল করে। এবং এই যে ছোট রাস্তায় অত বড় ভারী যানবাহন চলাচলের কারণে কিন্তু রাস্তার ক্ষতি হচ্ছে।
অথচ তাদের কিন্তু রোড পারমিট নাই। তাদের খোঁজ করলে দেখা যায় যে তাদের ড্রাইভারদের ড্রাইভিং লাইসেন্স নাই, কিন্তু তারপরে কিন্তু তারা হাজার মতো কিন্তু রোডে দাপিয়ে বেড়াচ্ছে। কিন্তু সেক্ষেত্রে কিন্তু প্রশাসনের কোনো কিছুই আমরা দেখতে পাই না, বা কোনোভাবে আমরা দেখি না যে প্রশাসনদের কেন। এটা আসলে আমি বুঝি না। আমার যতটুকু মনে হয় যে এই গাড়িগুলো যারা চালায় তারা টাকাওয়ালা লোক এবং হচ্ছে পাওয়ারশালী লোক, সেই বিষয়ে কিছু বলে না। কিন্তু মোটরসাইকেল যারা আমরা চালাই তারা কিন্তু সবাই গরিব করে এবং হচ্ছে নিম্ন ফ্যামিলির মানুষ। এই জন্য কিন্তু আমাদের সমগ্র বাংলাদেশে আমরা দেখি যে মোটরসাইকেল দেখলেই মানে পুলিশের মোটরসাইকেলের চোখ পড়লেই হয়েছে। হাজারো গাড়ি যেদিকে কোনো তাদের প্রোগ্রাম নাই, কিন্তু তাদের টার্গেট থেকে মোটরসাইকেল তারা বিভিন্ন চিপা চাপা এখানে সেখানে দাঁড়ায় শুধু মোটরসাইকেলকে ধরার জন্য। আসলে এটা কতটুকু সঠিক বা কতটুকু সত্য বা এটার কেন করে এটা আসলে আমি জানি না। এটা সরকারের কাছে দাবি জানাই যে আমরা যারা নিম্ন ফ্যামিলির আছি বা যারা আমরা মোটরসাইকেল থেকে আয় করি, অবশ্যই সকলেই চেষ্টা করে যে আমরা আমাদের নিজের সেফটি আগে। কিন্তু আমাদের এই অঞ্চলে যত ড্রাইভারই আমরা দেখি না কেন, সকলেই কিন্তু তারা হেলমেট পরে বাইক চালানোর চেষ্টা করে। কারণ আমরা কিন্তু এখন জানি যে আগে নিজের সেফটি করতে হবে। কিন্তু তারপরেও যে পুলিশের যে একটা হয়রানি বা পুলিশের যে একটা আইন, আসলে এটা অবশ্যই আইন সবার জন্যই সমান, কিন্তু যখন দেখা যায় যে সেটা বাইকের কাছে আসে তখন কিন্তু সেই আইনটা সবার জন্য সমান হয়ে না, তখন কিন্তু বাইকের উপরে একটা জুলুমি হয়ে যায়। আসলে এই বিষয়ে আমি সরকারের কাছে আহ্বান জানাচ্ছি যে এই বিষয়টা যাতে দেখার জন্য আমরা যাতে সবাই মিলেমিশে একসাথে ভালোভাবে থাকতে পারি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। এবং আমরা